ভোট আসে ভোট যায়, কিন্তু নির্বাচিত প্রতিনিধিরা শাসক থেকে শোষকের ভূমিকা অবতীর্ণ হয়। রক্তাক্ত গণ অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী শাসনের অবসানের পর আবারও ভোট করা নাড়ছে দরজায়। তবে আগামীর সরকার যেন স্বৈরাচার হতে না পারে, সে পথ আটকাতে তৈরি হয়েছে জুলাই সনদ। জুলাই সনদ বাস্তবায়নে গতকাল আদেশ জারি করেছে অন্তর্বর্তী সরকার। আদেশ অনুযায়ী জাতীয় নির্বাচনের দিন একই সঙ্গে হবে গণভোট। গণভোটের এক প্রশ্নে থাকছে 4টি বিষয়। এই বিষয়গুলো নিয়েই ভোটের ট্রেনের আজকের আয়োজন গণভোট প্রশ্ন ব্যাংক। সঙ্গে আছি আমি হাসিব বিল্লাহ। জুলাই জাতীয় সনদে মোট 84টি সংস্কার প্রস্তাব আছে। এর মধ্যে 48টি সংবিধান সম্পর্কিত প্রস্তাবগুলো নিয়ে গণভোট হবে। প্রস্তাবগুলোকে 4টি বিষয়ে ভাগ করে একটি প্রশ্ন হবে গণভোট। দর্শক, আমরা একটু সে বিষয়গুলো দেখে নিতে চাই। কি রয়েছে গণভোটের 4 প্রশ্ন 1 উত্তর। এখানে প্রশ্ন 1 ক এ রয়েছে, দেখা যাচ্ছে যে 5টি প্রস্তাব জুলাই সনদ অনুযায়ী হবে। সেখানে রয়েছে তত্ত্বাবধায়ক সরকার। এটি মূলত জুলাই সনদে যেভাবে বর্ণিত রয়েছে, তত্ত্বাবধায়ক সরকার বিষয়ে সকল দল একমত, কিন্তু জুলাই সনদ অনুযায়ী সেখানে 23টি দল একমত, কিন্তু বিএনপি, এনডিএম, আমজনতা দল সহ বাকি 7টি দল সে বিষয়ে দ্বিমত জানিয়েছে। এছাড়া পাবলিক সার্ভিস কমিশনের নিয়োগ কমিটি, আগে মূলত এই পিএসসির নিয়োগ কমিটি হতো রাষ্ট্রপতির পরামর্শ নিতেন প্রধানমন্ত্রীর, এবং প্রধানমন্ত্রী মূলত এই পাবলিক সার্ভিস কমিশনের নিয়োগ দিতেন। এখন যেটি হবে মূলত সরকারি দল থেকে এবং বিরোধী দল এবং দ্বিতীয় বৃহত্তম দল, এই যে এই সংসদে প্রতিনিধিত্বকারী দলগুলোর সমন্বয়ে মূলত একটি কমিটি গঠন হবে, তারাই মূলত নিয়োগ দেবে। এখানেও মূলত দেখা যাচ্ছে যে 23টি দল একমত হয়েছে, কিন্তু বিএনপি, এনডিএম, আমজনতা দল সহ 7টি দল সেখানে ভিন্ন মত জানিয়েছে। এছাড়া দেখা যাচ্ছে মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক নিয়োগ কমিটি এবং ন্যায়পাল নিয়োগ কমিটি, এই দুইটি বিষয়েও কিন্তু 23টি দল একমত, যেখানে আলাদা একটি নিয়োগ কমিটি হবে। এছাড়া বাকি 7টি দল সেখানে ভিন্ন মত জানিয়েছে। এছাড়া নির্বাচন কমিশনের নিয়োগ কমিটিতে সকল দল একমত। মূলত এই প্রশ্নের এইটিকে মূলত আলাদা করা হয়েছে, যেখানে রাজনৈতিক দলগুলোর যেখানে ভিন্ন মত জানিয়েছিল, কিন্তু এখানে গুরুত্বপূর্ণ মনে করছে অন্তর্বর্তী সরকার। এই জন্য এটিকে প্রশ্ন ক হিসাবে 5টি প্রস্তাব জুলাই সনদ অনুযায়ী এভাবে বাস্তবায়নের জন্য একটি প্রশ্ন রাখা হয়েছে। এছাড়া প্রশ্ন ক্ষয়ের যেটি দেখা যাচ্ছে 2 নম্বরে, সেটি হচ্ছে একটি প্রস্তাব দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ হবে। এখানে মূলত মোট ভোটের অনুপাতে উচ্চকক্ষ হবে। এখানে 24টি দল একমত, কিন্তু সেখানে বিএনপি সহ বেশ কয়েকটি দল তারা মনে করছে যে নিম্নকক্ষের আসনের ভিত্তিতে সেটি হবে। এছাড়া আমরা দেখছি যে প্রশ্ন গ 3 নম্বরে, যেখানে দেখা যাচ্ছে যে 30টি প্রস্তাব বাস্তবায়নে বাধ্য থাকবে সকল রাজনৈতিক দল, অর্থাৎ এই সকল রাজনৈতিক দল এই 30টি প্রস্তাবে একমত হয়েছে। তার মধ্যে সেগুলো রয়েছে বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার, বিরোধী দল থেকে 4টি সংসদীয় কমিটির সভাপতি, প্রধানমন্ত্রীর মেয়াদ 10 বছর, রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধি, মৌলিক অধিকার সম্প্রসারণ, বিচার বিভাগের স্বাধীনতা সহ এরকম 30টি মৌলিক বা গুরুত্বপূর্ণ বিষয়ে সকল দল একমত হয়েছে। অর্থাৎ গণভোটে যদি যায়, তারপরে গণভোটের রায় যদি হ্যাঁ বাস্তবায়ন হয়, তাহলে পরবর্তী নির্বাচিত সরকার এগুলো বাস্তবায়ন করবেন। এছাড়া এর পরের আরেকটি যে বিষয় রয়েছে, সেখানে প্রধানমন্ত্রী একই সঙ্গে দলীয় প্রধানের পদে থাকতে পারবেন না। এটি মূলত যে ঐকমত্য কমিশন যে প্রস্তাব দিয়েছিল, এখানে 26টি দল মূলত একমত জানিয়েছিল, কিন্তু এখানে বেশ কিছু রাজনৈতিক দল তারা দ্বিমত জানিয়েছে, বিএনপি সহ। তো সেখানে দেখা যাচ্ছে যে এখানে 12টি প্রস্তাব এরকম সংসদে দলের বিরুদ্ধে ভোটদানের যে ক্ষমতা, অর্থাৎ 70 অনুচ্ছেদ অনুযায়ী যে আস্থা বিল ও অর্থ বিল, এর ব্যাপারে রাজনৈতিক দলগুলো বা সংসদে প্রতিনিধিত্বকারী দলগুলো তারা ভোট দিতে পারবেন। আবার এখানে বিএনপি সহ এখানে একটি কিন্তু দ্বিমত জানিয়েছে বা ভিন্ন মত জানিয়েছে। তো এখানে মূলত যেটি বলা হচ্ছে যে 12টি প্রস্তাব দলগুলোর প্রতিশ্রুতি অনুযায়ী হবে, অর্থাৎ যে দল ভিন্ন মত জানিয়েছে সেই দলের প্রস্তাবেই সেই দল যেভাবে চাই, সে তফসিল অনুযায়ী যেভাবে নির্ধারণ করবে সেভাবেই কিন্তু সেটি বাস্তবায়ন হবে। দর্শক, এই ছাড়া আমরা দেখতে পাচ্ছি যে মূলত এখানে এই যতগুলো প্রস্তাব আমরা লিখলাম, তার মধ্যে জাতীয় ঐকমত্য কমিশনের 48টি সংবিধান সংক্রান্ত সুপারিশের সবকটি কিন্তু এখানে রয়েছে। কিন্তু এখন প্রশ্ন হলো, জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ ও গণভোট নিয়ে কোন দলের আপত্তি কতটুকু সরকার বিবেচনায় নিল। এখানে দেখা যাচ্ছে জুলাই সনদ বাস্তবায়ন আদেশে বলা হয়েছে নির্বাচন এবং গণভোট একই দিনে হবে আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে। এতে বিএনপির দাবি পূরণ হয়েছে। এছাড়া দলটি চেয়েছিল গণভোট হবে সনদে
সংস্কার প্রস্তাবে দলগুলোর দেয়া নোট অফ ডিসেন্ট বা ভিন্ন মত অনুযায়ী এ দাবি আংশিক পূরণ হয়েছে। দলীয় প্রধান পদে থাকতে পারবেন না প্রধানমন্ত্রী, এটি সহ 10টি সংস্কার প্রস্তাবে রাজনৈতিক দলগুলো নোট অফ ডিসেন্ট অনুযায়ী বাস্তবায়নের সুযোগ রাখা হয়েছে গণভোটে। এছাড়া জাতীয় নির্বাচনের আগেই গণভোট করতে হবে, জামাতের এ দাবি পূরণ হয়নি। তবে পিআর পদ্ধতিতে সংসদের উচ্চকক্ষ গঠন, সনদে বর্ণিত উপায়ে তত্ত্বাবধায়ক সরকার গঠন এবং সাংবিধানিক প্রতিষ্ঠানের নিয়োগ সংক্রান্ত প্রস্তাব বিএনপির নোট অফ ডিসেন্ট উপেক্ষা করে গণভোটের সিদ্ধান্ত জামাত সহ 8 দলের দাবি পূরণ করেছে। জামাতের মতো এনসিপির দাবি ছিল গণভোট নোট অফ ডিসেন্ট রাখা হবে না। দলটির অবস্থান ছিল সংবিধান সংস্কার হবে রাজনৈতিক দলগুলোর সংলাপে সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে ঐকমত্য হওয়া প্রস্তাবের ভিত্তিতে। এনসিপির প্রধান দাবি ছিল সংসদ নয় গণপরিষদে সংবিধান সংস্কার হবে। সনদ বাস্তবায়ন আদেশ অনুযায়ী গণপরিষদের সমতুল্য সংবিধান সংস্কার পরিষদ গঠিত হবে। আগামী সংসদ নির্বাচনে বিজয়ী এমপিদের নিয়ে এই পরিষদ 180 দিনের মধ্যে গণভোটের ফলাফল অনুযায়ী সংস্কার করবে। এর মাধ্যমে এনসিপির দাবিও পূরণ হয়েছে। তবে আরও কিছু বিষয় রয়েছে যেখানে এনসিপির অর্থাৎ বলা যায় যে কিছুটা দাবি এনসিপির দাবি পূরণ হয়েছে, জামাতের দাবি পূরণ হয়েছে, কিংবা বিএনপিরও কিছুটা দাবি পূরণ হয়েছে। দর্শক, এই নিয়ে আমরা আরও কথা বলবো। রাজনৈতিক দলের নেতারা আমাদের সঙ্গে আজকের ভোটের ট্রেনে যুক্ত আছেন। দেখছেন ভোটের ট্রেন। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। VRM প্রযুক্তির RICL TMX। দর্শক, আজ এ নিয়ে আলোচনায় বিজয়নগর থেকে সরাসরি যুক্ত হয়েছেন বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি হাসনাত কাইয়ুম এবং মোহাম্মদপুর থেকে সরাসরি যুক্ত হয়েছেন বাংলাদেশ জামাত ইসলামী নেতা অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আজকের আয়োজনে। আমি শুরুতেই শিশির মনির ভাই আপনার কাছে একটু জানতে চাই যে সরকারের এই যে সিদ্ধান্ত এবং এই যে 4 প্রশ্নের উত্তর, 4টি বিষয়, 1টি উত্তর, এটিকে আপনি কিভাবে মূল্যায়ন করছেন? আপনাকে ধন্যবাদ। তার আগে আপনাকে বুঝতে হবে যে এই জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার আদেশ 2025-এর মানে কি। এখানে স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে যে জনগণের সার্বভৌম ক্ষমতা এবং অভিপ্রায়ের বহিঃপ্রকাশ এবং অভিপ্রায়ের ভিত্তিতে অন্তর্বর্তী সরকারের পরামর্শক্রমে রাষ্ট্রপতি এই আদেশ জারি করেছেন। এটি অত্যন্ত সিগনিফিক্যান্ট। রাষ্ট্রপতি যে আদেশটি জারি করেছেন, এই আদেশ জারির বৈধতা কোথা থেকে নিয়েছেন? এই বৈধতার সোর্স হলে বলা হচ্ছে জনগণের সার্বভৌম ক্ষমতা ও অভিপ্রায় এবং অন্তর্বর্তী সরকারের পরামর্শ। এই যে অভিপ্রায়কে গুরুত্ব দেওয়া, জনগণের সার্বভৌম ক্ষমতাকে সোর্স অফ লিগ্যালিটি বিবেচনা করা, আমি মনে করি এই আদেশের সবচাইতে গুরুত্বপূর্ণ দিক হলো এটি। অর্থাৎ গণ অভ্যুত্থানকে এখানে স্বীকৃতি দিয়ে আইনে রূপান্তর করার ব্যবস্থা নেওয়া হয়েছে। পরবর্তী প্রশ্ন হলো গণভোটে 4টি প্রশ্নকে ছুড়ে দেওয়া হয়েছে। তার মধ্যে একটি হলো তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন এবং অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান জুলাই সনদে যেভাবে বর্ণিত আছে সেভাবে গঠন করতে হবে। এটিতে হা বা না বলবে। দ্বিতীয়ত হলো উচ্চকক্ষ হয়ে যাচ্ছে 100 সদস্য বিশিষ্ট, ভোটের পিআরের ভিত্তিতে, আসনের পিআর ভিত্তিতে নয়। এবং তৃতীয়ত হলো ঐকমত্য হয়েছে যে 30টি বিষয়ে, ওই 30টি বিষয়ে সুনির্দিষ্টভাবে জিজ্ঞাসা করা হয়েছে। চতুর্থত হইল এর বাইরে, অর্থাৎ 48টি ছিল মূল বিষয়, এই 48 থেকে 30টি চলে গেল 3 গতে, আর বাকিগুলো কয়েকটা চলে গেল ক এবং খতে। এর বাইরে আরো 10-12টা থাকে। সেগুলোর মধ্যে আছে দলীয় প্রধান সরকার প্রধান হতে পারবেন না, এবং প্রধান বিচারপতি কি সর্ববয়স্ক যিনি আছেন, বয়স্ক তিনি হবেন, সিনিয়র যিনি আছেন তিনি হবেন, নাকি 2 জনের মধ্য থেকে একজন হবেন, সিনিয়র 2 জনের মধ্য থেকে একজন হবে, সেই বিষয়টি আছে। 70 অনুচ্ছেদ আছে। ফলে চতুর্থত অর্থাৎ ঘ অপশনে যেটা বলা হয়েছে যে জুলাই জাতীয় সনদে বর্ণিত অপরাপর সংস্কার, অপরাপর সংস্কার বলতে বোঝাচ্ছে 48টার মধ্যে 1, 2 এবং 3-এ ইনক্লুড হয়েছে যেগুলো, তার বাইরেরগুলোকে বলা হচ্ছে অপরাপর সংস্কার। এই অপরাপর সংস্কার রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতি অনুযায়ী বাস্তবায়ন করবে। আমি মনে করি এটি দিয়ে
ঐকমত্য হয়েছে যে 30টা, এটিকে আলাদা করা হলো। দ্বিতীয়ত হলো ঐকমত্য হয় নাই, ডিসেন্টিং আছে, কিন্তু রাষ্ট্রের জন্য গুরুত্বপূর্ণ, ক্ষমতার ব্যালেন্সের জন্য গুরুত্বপূর্ণ, কেউ যেন ডিকটেটর হতে না পারে, স্বৈরাচার হতে না পারে, তার থেকে বেরিয়ে আসার জন্য গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয়কে আলাদা করে প্রশ্ন জিজ্ঞাসা করা হলো। এই প্রশ্নের যদি উত্তর আসে, তাহলে একটি গণপরিষদ যেটি গঠন করা হয়েছে সেটি হলো সংবিধান সংস্কার পরিষদ। সংবিধান সংস্কার পরিষদের মেম্বার হবেন আগামী নির্বাচনে যারা সংসদ সদস্য হবেন, তাদের দুটো ক্যারেক্টার থাকবে, একটি সংবিধান সংস্কার পরিষদের মেম্বার, আরেকটি হলো সংসদের মেম্বার হবেন। এবং এর জন্য তাকে আলাদা একটি ওথ নিতে হবে, একটি শপথ নিতে হবে, এবং 180 দিনের মধ্যে তারা এগুলোকে সংস্কার সম্পন্ন করিবে। করার পরে সংবিধান সংস্কার পরিষদ যেটি গঠিত হবে, এটি কার্যপ্রণালী সমাপ্ত হয়ে যাবে, আর পার্লামেন্ট বাকি অংশটুকু কাজ করবে। এখন প্রশ্ন হলো কি দাঁড়ালো? তাহলে দাঁড়ালো ঐকমত্য 30টি একদিকে গেল, এর বাইরে উচ্চকক্ষ নিম্নকক্ষে গেল, তার বাইরে তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন এবং বেশ কিছু সাংবিধানিক প্রতিষ্ঠান, সেই প্রশ্নটা গেল। আর এগুলো বাদ দিলে যে কটা থাকে সেগুলোকে ছাড়া হলো অপরাপর সংস্কারগুলোকে রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতি অনুযায়ী বাস্তবায়িত হবে। এই প্রশ্নের উত্তরই চাওয়া হচ্ছে গণভোটে। আমি মনে করি এটার মধ্যে একটা ব্যালেন্স সৃষ্টি করার চেষ্টা করা হয়েছে, কোনোটাকেই পরিপূর্ণভাবে না নিয়ে রাষ্ট্র যেভাবে চিন্তা করেছে গুরুত্বের বিবেচনায়, সেটিকে এখানে প্রাধান্য দেওয়া হয়েছে। জি, আপনার মতামতের জন্য ধন্যবাদ। একই বিষয়ে আমি রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি হাসনাত কায়ুম ভাইয়ের কাছ থেকে জানতে চাই, এই যে একাধিক প্রশ্ন এবং এর মাধ্যমে রাজনৈতিক দলগুলোকে কতটা খুশি করতে পারলো অন্তর্বর্তী সরকার? ধন্যবাদ। যারা শুনছেন তাদেরকেও শুভেচ্ছা। আমার আজকে পর্যন্ত যে প্রতিক্রিয়া রাজনৈতিক দলগুলি দেখাইছে, তাতে এটা মনে হয় যে রাজনৈতিক দলগুলি কম বেশি তাদের বিভিন্ন টেকনিক্যাল পয়েন্টে কিছু কিছু ভিন্নমত থাকলেও এইটাকে একটা ব্যালেন্সড আসলে প্রস্তাব হিসেবে সবাই মেনে নেওয়ার মতো জায়গায় এসছে। এটা একটা খুবই ভালো লক্ষণ। আমরা যদি এইটাকে, আমি গতকালকেও বলছিলাম কোনো একটা প্রতিক্রিয়ায়, যে বিষয়গুলি আসলে সংস্কারের জন্য সামনে আনা হয়েছে, বা আসলে ঐকমত্য কমিশন যে সমস্ত সংস্কারের ব্যাপারে আমরা একমত হয়েছিলাম, মোটা দাগে তেমন কোনো পার্থক্য কিন্তু কারোর মধ্যে ছিল না। যে পার্থক্যগুলি ছিল এগুলি হচ্ছে টেকনিক্যাল বাস্তবায়নের পদ্ধতি প্রশ্নে, কিংবা কোনো কোনো জায়গায় ক্ষমতা একটু বাড়ানো কিংবা কমানোর প্রশ্নে। কিন্তু এটার যে লাগবে এইসব ব্যাপারে খুব মৌলিক কোনো পার্থক্য ছিল না। তো সেদিক থেকে রাজনৈতিক দলগুলি আসলে নিজেদের মধ্যে ঐকমত্যে আসতে পারলে সবচেয়ে ভালো হইতো। সেটা না হলেও আসলে সরকারের দিক থেকে যে প্রস্তাব দেওয়া হয়েছে সেইটাকে যে সমস্ত রাজনৈতিক দল মেনে নেওয়ার মতো জায়গায় এসছে, এটা বাংলাদেশের জন্য একটা শুভ লক্ষণ এবং এটাকে আমি ইতিবাচক মনে করছি। এবং আমাদের জন্যে আগামীর যে সংকট, আমরা যেটা মনে করি যে আসলে একটা নির্বাচনের ভেতর দিয়ে এই যে সরকারকে এখান থেকে গণঅভ্যুত্থানের ভেতর দিয়ে উচ্ছেদ করা হয়েছিল, তার এই পর্বটার একটা আনুষ্ঠানিক সমাপ্তি এবং নতুন করে আসলে জনগণের প্রতিনিধিদের কাছে ক্ষমতা যাওয়া, এবং তারা যাতে আবার নতুন করে ফেসিবাদ হয়ে উঠতে না পারে, সেইটার আসলে প্রোটেকশন তৈরি করার জন্য প্রাথমিক যে কাজগুলি করা দরকার, সেই জায়গাটার আসলে সূচনাটা হয়েছে বলে আমি বিশ্বাস করি। আমরা যদি বাকি কাজটা করতে পারি। জি, আপনার মতামতের জন্য ধন্যবাদ। তবে একটু প্রশ্ন থেকে যায় এখানে, যে যেহেতু যে দলগুলো নোট অফ ডিসেন্ট দিয়ে রেখেছিল, সে বিষয়গুলো এত প্রায় 2-3 মাস ধরে আলাপ আলোচনার মাধ্যমেও কিন্তু সেগুলো সুরা হয়নি, একমতে আসতে পারেনি, সেগুলো আবার গণভোটে যাচ্ছে। সেইগুলো আবার পরবর্তী সরকার বাস্তবায়ন করবে কিনা, সেটা আইনগতভাবে বাধ্য কিনা, এই ব্যাপার নিয়ে আমরা আলাপ করব। তারা একটা বিরতি নিচ্ছি, দর্শক ভোট ট্রেনে নিচ্ছে একটা বিরতি, ফিরছে একটু পরে। বিরতির পর স্বাগত। দর্শক দেখছেন ভোটের ট্রেন। আমরা রাজনৈতিক দলগুলো আজ এই জুলাই সনদ ইস্যুতে কে কি বললো আমরা একটু দেখে নিতে চাই ছোট করে। সেখানে দেখছি যে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ তিনি বলেছেন, জুলাই সনদ
যেভাবে স্বাক্ষরিত হয়েছে তা প্রতিপালনে বিএনপি অঙ্গীকারবদ্ধ। এর বাইরে চাপিয়ে দেওয়া জবরদস্তিমূলক কোনো প্রস্তাব জনগণ বিবেচনা করবে। এদিকে জামাতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মাহমুদ তাহের বলেছেন, গণভোট আর নির্বাচন একসঙ্গে করার সিদ্ধান্তের নিন্দা জানাচ্ছি। একটি দলের স্বার্থে অনেক পরিবর্তন আনা হয়েছে। দর্শক দেখছেন ভোটের ট্রেন। দর্শক, গণভোটের ভোট প্রশ্ন ব্যাংক নিয়ে আজকে আলোচনায় বিজয়নগর থেকে যুক্ত হয়েছেন বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি হাসনাত কায়েম এবং মোহাম্মদপুর থেকে সরাসরি যুক্ত হয়েছেন বাংলাদেশ জামাত ইসলামীর নেতা অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। দুজনকে আবারও স্বাগত জানাচ্ছি। আবার শুরুতেই শিশির মনির ভাইয়ের কাছে আবার একটু জানতে চাই যে সালাউদ্দিন আহমেদ বলেছেন যে জুলাই সনদে যেভাবে দলগুলো স্বাক্ষর করেছে সেগুলো অক্ষরে অক্ষরে বিএনপি পালন করতে প্রতিশ্রুতিবদ্ধ, কিন্তু এর বাইরে কোনো চাপিয়ে দেওয়ার বিষয় তারা জনগণ বিবেচনা করবে। অর্থাৎ তারা যে 17 অক্টোবর যেটিতে স্বাক্ষর হয়েছে যে সনদে, সেটির বাইরে সরকার যে আদেশ দিচ্ছে অথবা যে গণভোটের মাধ্যমে যা কিছুই হোক না কেন সেগুলো কি বিএনপি বাস্তবায়ন করবে কিনা এই নিয়ে কিন্তু একটা প্রশ্ন থেকে যাচ্ছে। তো আপনার কাছে কি মনে হয় এই বক্তব্য কিভাবে মূল্যায়ন করবেন? এটি যদি তারা বাস্তবায়ন করতে না চায়, আমি তো মনে করি এই মন্তব্য হাস্যকর। এই জন্য হাস্যকর, এই যে প্রস্তাব গণভোটে যাচ্ছে, গণভোটে যদি হা হয়ে আসে তাহলে ওনারা বাস্তবায়ন করতে বাধ্য হবেন না, নাকি গণভোটও মানবেন না? যদি গণভোটও না মানতে চান তাহলে জনগণের প্রতি আর কমিটমেন্ট থাকলো কোথায়? জনগণের রায়ের প্রতি যদি সম্মান শ্রদ্ধা কোনো রাজনৈতিক দলের না থাকে, তাহলে সেই রাজনৈতিক দল কি করে নিজের আমিত্ব এবং বরত্ব দেখাতে গিয়ে জনগণের রায়কে যদি অস্বীকার করে, তাহলে পরিণতি যা হয়েছে আগেরগুলোর তাই হবে। এবং আমি মনে করি এই ধরনের কথা বলাটা কাণ্ডজ্ঞানহীন। এ ধরনের কথা কারোই বলা উচিত না। যেখানে বিষয়গুলোকে গণভোটে পাঠানো হচ্ছে, গণভোটে মানুষ যদি হা ভোটে বিজয়ী করে, এরপরে কোনো রাজনৈতিক দল যদি বলে যে হা ভোটে বিজয়ী করার পরেও আমি তা বাস্তবায়ন করতে বাধ্য নই, তাহলে তো সংস্কার প্রস্তাবের বিরুদ্ধে অবস্থান নিতে হবে। তাহলে ঘুরে ফিরে তো সে আগের কথা আসবে যে তাহলে কি সংস্কার চান না? সংস্কার যদি জনগণ চায় আর কোনো একটা রাজনৈতিক দল না চায়, তাহলে সেই রাজনৈতিক দলের সংস্কারের প্রতি অনীহার প্রমাণ হবে। এটা যে দলই হোক না কেন, বিএনপি হোক, জামাত ইসলামী হোক, এনসিপি হোক, রাষ্ট্র সংস্কার আন্দোলন হোক, যেই হোক না কেন, যদি অপেক্ষা করতে চান তাহলে তার পরিণতি সেই নিজ দলকেই নিতে হবে। জানতে চাই এক্ষেত্রে, যেহেতু বিএনপি শুরু থেকেই বলে আসছিল যে তারা উচ্চকক্ষ পিআর কিংবা এই সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর নিয়োগ কমিটি এই সব বিষয়ে তারা ভিন্নমত জানিয়েছে এবং তারা তাদের মতো করে বাস্তবায়ন করবে এটি বলে আসছিল, এবং এটি নিয়ে কিন্তু প্রায় 2-3 মাস ধরে আলাপ আলোচনা তর্ক বিতর্ক হয়েছে, কিন্তু কোনো ঐকমত্যে আসা যায়নি। শেষ পর্যন্ত সরকার একটা সিদ্ধান্ত দিল। আসলে এই সিদ্ধান্তটা কি সরকার চাপিয়ে দিতে পারে? কেউ যদি সংস্কার নিজের মতন করে বাস্তবায়ন করতে চায়, সেটি কি চাপিয়ে দেওয়া নয় কিনা? সরকার কি চাপিয়ে দিল? সরকার তো গণভোটে পাঠাচ্ছে, সরকার তো প্রস্তাবটাকে গণভোটে পাঠাচ্ছে। তো চাপিয়ে দিবে কে? মানুষ যদি হা বলে তাহলে রাজনৈতিক দল না বলবে? তাহলে রাজনৈতিক দলগুলো কি মানুষের মতামত গুরুত্ব দিবে না? মানুষের হা বলাকে গুরুত্ব দিবে না? মানুষের হা বলাকে মেনে নিবে না? না নিজে যেটা বলি এটাই মেনে নিব? নিজে যেটা বলি এটাই যদি মেনে নিতে চাই, তাহলে জনগণের মতামতের প্রতি শ্রদ্ধা থাকবে কোথায়? সরকার তো চাপিয়ে দিচ্ছে না। সরকার বলছে হ্যাঁ, কিছু কিছু বিষয়ে আপনারা দ্বিমত পোষণ করছেন, সো লেট আস আস্ক দি পিপল। বাংলাদেশের জনগণ কি মনে করে? যে বাংলাদেশের জনগণের কাছে যাচ্ছে গণভোটে। এই বাংলাদেশের জনগণ যদি একটা সিদ্ধান্ত নেয়, তাহলে কি রাজনৈতিক দলের সিদ্ধান্ত প্রাধান্য পাবে, নাকি বাংলাদেশের জনগণের সিদ্ধান্ত প্রাধান্য পাবে? এখানেই মূল বিষয়। গণভোটে যদি পাশ হয়ে আসে, তাহলে কোনো রাজনৈতিক দলেরই তার বিরুদ্ধে অবস্থান নেওয়ার কোনো সুযোগ আছে বলে আমি মনে করি না। ধন্যবাদ। আমি একটু হাসনাত কায়েম ভাইয়ের কাছ থেকে একটু মন্তব্যটা জানতে চাই যে যেহেতু বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়ে রেখেছিল এই বিষয়গুলোতে, কিন্তু সেগুলো কিন্তু আবার গণভোটে যাচ্ছে, বিশেষ করে ক এবং খ। সেই ক্ষেত্রে একটা সরকার যে সিদ্ধান্ত দিল, এখানে যদি বিএনপি ক্ষমতায় আসে, আসলে তারা কি মানতে বাধ্য? এটার কোনো ব্যাখ্যা আছে কিনা?
না, প্রথম নিশ্চয়ই আমার কাছে মনে হয় যে যেটা শিশিরও বলল, বিষয়টা অনেকটা এরকম। এখন আপনি এই প্রশ্নটা করতে পারেন যে আসলে বিএনপি যে এখানে আসলে অমত করেছিল সেই বিষয়গুলিকে আসলে সরকার এই গণভোটের অন্তর্ভুক্ত করতে পারে কিনা। এখন এটা যদি আসলে বিএনপি মনে করে যে আসলে এই গণভোটে অন্তর্ভুক্ত করা সরকারের উচিত হয় নাই, তাহলে আসলে সরকারের সাথে গণভোটের আগেই তাদের দেন দরবার করতে হবে। কিন্তু গণভোটে যাওয়ার পরে এই অবস্থাতেই যদি যায় এবং গণভোট যদি আসলে হ্যাঁ হয়, তাহলে আসলে বিএনপির উপরে এই জনগণের যে মতামত সেটা মেনে চলার বাধ্যবাধকতাটা অনেকটা বাড়বে। এবং এইটা তারা যদিও বলে যে তারা আগে থেকে ভিন্নমত দিয়েছিল, কিন্তু যেহেতু তাদের ভিন্নমত কিংবা আমাদের অন্যদের যে মতামত এগুলি একসাথে হয় নাই, এবং আমরা একটা পর্যায়ে সমস্ত রাজনৈতিক দলই কম বেশি এটা মেনে নিয়েছিলাম যে যে সমস্ত বিষয়ে ভিন্নমত রয়ে যাচ্ছে সেগুলির ব্যাপারে সরকারের কিংবা ঐকমত্য কমিশনের একটা নিজস্ব মতামত তারা এমনভাবে প্রস্তাব করুক যেটা আসলে সমস্ত রাজনৈতিক দল মেনে নিতে পারে। আজকে পর্যন্ত আসলে প্রতিক্রিয়া থেকে মনে হচ্ছে যে সবাই কম বেশি এটা মেনে নিচ্ছে। যদি মেনে নেয় এবং এই পদ্ধতিতেই যদি গণভোট হয়, তাহলে আসলে বিএনপির জন্য পরবর্তীতেও এটার বাধ্যবাধকতা তৈরি হবে। এবং বিএনপির পক্ষে তখন আসলে তাদের যে গণভোটের আগের অবস্থান এবং গণভোটের পরের অবস্থানকে আসলে যদি তারা গুলিয়ে ফেলতে চায়, তাহলে জনগণের কাছে আসলে তারা জনগণের যে সম্মতি সেটাকে সম্মান দেখালো না, এরকম একটা অভিযোগের মুখে তারা পড়বে এবং সেইটা আসলে রাজনৈতিকভাবে ভালো দৃষ্টান্ত হবে না। মানে যেহেতু প্রশ্ন 4টা বা বিষয় 4টা সেখানে দিতে হবে হ্যাঁ না ভোট, এখন আসলে সামাজিক যোগাযোগ মাধ্যমে এটা নিয়ে অনেক রকম কথাবার্তা হচ্ছে। আমি যদি সেই বিষয়গুলো একটু তুলে ধরি, যেখানে কেউ যদি গ এবং ঘয়ে একমত, ধরে নিই বিএনপির ক্ষেত্রে তারা ক এবং খয়ে নোট অফ ডিসেন্ট দিয়ে রেখেছিল, তো কেউ যদি গ এবং ঘ অর্থাৎ দুইটাতে একমত না, সেই ক্ষেত্রে যেহেতু একটাই অপশন থাকছে, এখানে কি আলাদা আলাদা অপশন রাখাটাই উত্তম ছিল, নাকি একসঙ্গে একটা ভোট দেয়াটাই, সেখানে যদি কারো আবার আপত্তি থাকে তাহলে সে কি করবে? না, এখানে আবারও আপনাকে বলি যে আমাদের যে জাতীয় সনদ ছিল, এরকম একটা চিন্তা ছিল, এরকম একটা প্রস্তাবনা ছিল যে জাতীয় সনদের মধ্যে ভিন্নমত এবং দলের যেগুলি আসলে ভিন্ন প্রস্তাব এগুলি সহ পুরো জাতীয় সনদটাই গণভোটে যাইতে পারে, যে এই সনদের প্রতি আপনাদের আস্থা আছে কি নাই। এটা যদি একটা প্রশ্ন হইতো তাইলে কি হইতো, তাইলে যেটা হইতো যে সমস্ত প্রশ্নে ভিন্নমতের কারণে রাজনৈতিক যে বিভাজনটা এখানে তৈরি হচ্ছিল সেইটাকে রেখে তো আসলে গণভোটে যাওয়া যাচ্ছিল না। কারণ এক পক্ষ আরেক পক্ষের প্রস্তাবনাটাকে কিংবা যে না মানাটাকে মানতে পারতেছিল না। তাহলে যদি এরকমও হইতো যে ধরেন গণভোটে পুরো সনদটা যাচ্ছে, আর এখন যেটা হয়েছে যে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে যেটা প্রথমে আলাপটা উঠছিল যে অনেকগুলো প্রশ্নে একটা নিউট্রাল জায়গা থেকে জাতীয় স্বার্থে কিংবা আসলে ঐকমত্যের স্বার্থে কিংবা আসলে রাজনৈতিক দলগুলি ব্যাপক মাত্রায় ক্ষতিগ্রস্ত হবে না, এরকম যেগুলিকে বিবেচনা করছে সরকার এই জায়গায় এক ধরনের একটা দায়িত্ব নিচ্ছে। দায়িত্ব নিয়ে যে 4টে প্রশ্ন করছে, এইটাও একটা প্যাকেজ। পুরো জাতীয় সনদ যদি যাইতো সেটাও একটা প্যাকেজই হইতো। অর্থাৎ জাতীয় সনদের মধ্যেই কিছু পরিমাণে ভিন্নমতকে আসলে রিজলভ করার জন্যে কিংবা সবগুলি রাজনৈতিক দলের মধ্যে সবার জন্যে মানানসই হয় কিংবা আসলে সমঝোতা এমনিতে নিজেদের মধ্যে তৈরি করতে না পারলেও সরকারের মধ্যস্থতায় এবং পরিস্থিতিগত কারণে একটা সমঝোতা হবে, এই আশা করে সরকার কিন্তু এরকম একটা প্রস্তাব করেছে। এবং আজকে পর্যন্ত আমি আবারও বলি যে এখন পর্যন্ত এই সরকারের এই প্রস্তাবনার ব্যাপারে যে রাজনৈতিক দলগুলির দিক থেকে কোনো বড় রকমের নেতিবাচক কোনো ভূমিকা দেখা যায় নাই। সেইটা থেকে বোঝা যাচ্ছে যে সরকার যথেষ্ট বিচক্ষণতার সাথেই আসলে এইটার একটা মিউচুয়াল অ্যারেঞ্জমেন্ট করতে পেরেছে এবং এইটা রাজনৈতিকভাবে জাতির জন্য দেশের জন্য কারোর জন্য আসলে ক্ষতিকর কিছু হয়নি। কোনো রাজনৈতিক দল মনে করতে পারে, আমি এইটুকু বলি যে একদম টেকনিক্যালি হয়তো ধরেন পুরোটা 100% ঠিক হয় নাই। আমি মনে করব যে পদ্ধতিগতভাবে এটা ভালো হইতো সরকার যদি সবার সাথে আলোচনা, সবচাইতে ভালো হইতো আমরা যদি সবাই আলোচনা করে একমত হইতে পারতাম। তারপরে ভালো হইতো আসলে সরকার যদি সবার সাথে আলোচনা করে একটা জায়গায় আসতে পারত।
কিন্তু এটা হচ্ছে মনদের ভালো, যে আসলে আমরা একমত হইতে পারলাম না, সরকার সবার সাথে আলোচনা করে সবাইকে একমত করতে পারলো না, কিন্তু তারপরে আমার কাছে মনে হচ্ছে যে আমরা জাতীয় স্বার্থে এই জায়গাগুলিকে মেনে নেওয়ার জন্যে রাজনৈতিক দলগুলির মধ্যে এক ধরনের সহনশীলতা, এক ধরনের আসলে সমঝোতার মনোভাব তৈরি হয়েছে। সেই দিক থেকে টেকনিক্যালি এটা ঠিক না হলেও এমনিতে এসেনশিয়ালি ভালো হয়েছে বলে আমি মনে করি। নিশ্চয়ই আমরাও দেখেছি যে সরকার এক সপ্তাহ সময় দিয়েও কিন্তু রাজনৈতিক দলগুলো অনেক কেউ কেউ উদ্যোগ নিয়েছে, আপনারা উদ্যোগ নিয়েছিলেন, কিন্তু বসা সম্ভব হয়নি। আমরা আরও আলাপ করব একটা বিরতির পর। দর্শক ভোটে টেনে নিচ্ছে আরও একটা বিরতি, ফিরছি একটু পরে, সঙ্গে থাকুন। দর্শক বিরতির পর স্বাগত। ভোটের ট্রেনে আলোচনায় মোহাম্মদপুর থেকে যুক্ত আছেন জামাতের নেতা অ্যাডভোকেট শিশির মনির। শিশির মনির ভাই, আপনাকে একটু জানতে চাই যে সরকার যে আদেশ দেওয়ার পরেও জামাত নির্বাচনের আগে গণভোটের দাবি তো অনড়, কেন? হ্যাঁ, জামাত সহ বেশ কয়েকটি দল গণভোট শুরু থেকেই আলাদা চেয়ে আসতেছে এবং সেখানে যুক্তিটা হলো গণভোট যদি আগে হতো তাহলে অনিশ্চয়তাগুলি দূর হয়ে যেত। এই জন্যই মূলত গণভোটের ব্যাপারে আগে থেকেই কথা বলে আসছেন। তো এই সমস্ত বিষয়ে সরকারের আজকে জামাতের পক্ষ থেকে সরকারের 2-3 জন উপদেষ্টার ব্যাপারেও কথা বলা হয়েছে এই 7-8টি দলের পক্ষ থেকে। তো এই বিষয়গুলো নিয়ে যে আলাপ আলোচনা শুরু হচ্ছে, এই যে আলাপ আলোচনা চলছে, এই আলাপ আলোচনাগুলোকে আমি ইতিবাচকভাবে দেখছি। আমার মনে হয় একটি আলাপ আলোচনার মধ্য দিয়ে যে ঐকমত্যের যাত্রাটা আমরা শুরু করেছিলাম, সেটি সরকারের এই আদেশ জারির মাধ্যমে পূর্ণতা পেয়েছে। যদিও ঐকমত্য কমিশন দুটো প্রস্তাব করেছিল যে গণভোট আগেও হতে পারে, একই দিনে হতে পারে, সরকার একটিকে বেছে নিয়েছে। এক্ষেত্রে জামাত সহ বেশ কয়েকটি দল তার প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। এটি পুরো আদেশের বিষয়ে নয়, আদেশের সম্পূর্ণ বিষয়ে নয়, গণভোট অনুষ্ঠানের একই দিনকে কেন্দ্র করে এই প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। তো এই জন্য ব্যক্ত করছে জামাত ইসলামীর পক্ষ থেকে যে গণভোট যে প্রেক্ষাপটে হচ্ছে, এই প্রেক্ষাপটটি আসলেই স্পেশাল। যে গণ অভ্যুত্থান হয়েছে, সে গণ অভ্যুত্থানের প্রেক্ষাপটে গণভোটের আয়োজন করা হয়েছে। গণভোট কিন্তু বর্তমান সংবিধানের স্ট্রাকচারের মধ্যে নাই, কিন্তু তারপরেও এটিকে আয়োজন করা হচ্ছে কারণ একটি গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা সম্মুখ পানে অগ্রসর হচ্ছি। এই মতপার্থক্য আছে, এই মতপার্থক্য, আমার ধারণা এই মতপার্থক্য বিষয়গুলো আলোচনা হওয়া উচিত এবং এগুলোর ব্যাপারেও একটা সুরাহা হয়তো খুব দ্রুতই, আমি ব্যক্তিগতভাবে মনে করি দ্রুতই এই সমস্ত ব্যাপারে সরকার এবং বিবাদমান, এই বিষয়ে বিবাদমান রাজনৈতিক দলগুলোর মধ্যেও একটা কাছাকাছি মতামত আসার জন্য সরকারের পক্ষ থেকে উদ্যোগ গ্রহণ করা উচিত। ধন্যবাদ। আমি একটু হাসনাত কামিল ভাইয়ের কাছ থেকে জানতে চাই খুবই ছোট করে যে আসলে এই রাষ্ট্রপতি যে অধ্যাদেশ জারি করার যে ক্ষমতা আছে 93 অনুচ্ছেদ অনুযায়ী, কিন্তু একটি আদেশ, এই যে এত বড় পরিবর্তনের জন্য কি আদেশ জারি করার এখতিয়ার রাষ্ট্রপতির আছে কিনা? আসলে পুরো এখতিয়ার কিংবা এখতিয়ার না, এটা আরেকটা বিতর্ক আমরা দীর্ঘদিন ধরে করেছি। তা আমার কাছে মনে হয় যে বাংলাদেশের এখনকার যে অবস্থা, এটা একদম বিদ্যমান সাংবিধানিক কাঠামোর মধ্যে নাই। এটা অভ্যুত্থান থেকে এসে যে সরকার ব্যবস্থা তৈরি করা হয়েছে, সেই সরকারটা যতটা সম্ভব বিদ্যমান সংবিধানের সাথে সঙ্গতি রেখে চলার চেষ্টা করছে। অধ্যাদেশের ক্ষেত্রে যেহেতু একটা সমস্যা আছে যে অধ্যাদেশের মাধ্যমে এমন কোনো আইন করা যায় না যেটা হচ্ছে সংবিধানকে পাল্টে দিতে পারে, সেই দিক থেকে এটা বাইপাস করা, অভ্যুত্থানের এক ধরনের স্বীকৃতি দেওয়া, অভ্যুত্থানের শক্তিগুলির উপরে দাঁড়ায় আইনের বৈধতা খোঁজা, আবার এটা বিদ্যমান পদ্ধতিতে যে রাষ্ট্রপতির মাধ্যমে আইনটা প্রকাশিত হয় তার স্বাক্ষরেই আসলে যায়, সেইটার মধ্যে একটা আসলে এক ধরনের সামঞ্জস্যতা তৈরি করার চেষ্টা করা হয়েছে। এই বাস্তবতাটাকে মেনে নেওয়ার চেষ্টা করা হচ্ছে এবং সেইভাবেই এইটা কর্তৃত্ব ধরা হয়েছে গণ অভ্যুত্থানকে, কিন্তু আদেশটা জারি হচ্ছে রাষ্ট্রপতির নামে। এবং এটা এক ধরনের আপোষ ফর্মুলাও আপনি বলতে পারেন, যে এখানে কেউ কেউ চাচ্ছিল যে এটা রাষ্ট্রপতির মাধ্যমে হবে না, এটা একদমই সরকার করবে এবং এটা করবে হচ্ছে অভ্যুত্থানের উপর দাঁড়ানো ওই চেতনার
বা এই শক্তির বলে বা এই কর্তৃত্বের বলে। সরকারের দুইটা জিনিসকে আসলে একভাবে সামঞ্জস্যতা তৈরি করার চেষ্টা করেছে, যে ৭২-এর সংবিধানের ভেতরে থেকেই রাষ্ট্রপতির অধ্যাদেশ আকারে যাচ্ছে, আইনটার নাম যাই হোক, এবং সেইখানে আসলে অভ্যুত্থানের এক ধরনের স্বীকৃতি দেওয়া হচ্ছে, কারণ বলা হচ্ছে যে এটা করা হচ্ছে আসলে অভ্যুত্থানের শক্তির উপরে, জনগণের অভিপ্রায়ের উপরে দাঁড়িয়ে। জি, আপনাকে অনেক ধন্যবাদ, আপনাদের দুইজনকেই ধন্যবাদ যারা যুক্ত ছিলেন। আমরা এই গণভোট ইস্যু নিয়ে যে প্রশ্ন বা জটিলতা তৈরি হয়েছিল সেগুলো নিয়ে আলাপ করলাম। এ নিয়ে আমরা একটু প্রান্তিক জনপদের মানুষের খবর বা মতামত জানতে চাই। হিলি থেকে সোহেল রানা প্রান্তিক মানুষের খবর পাঠিয়েছেন। ভোটের ট্রেনে হিলি থেকে যুক্ত আছি আমি, সোহেল রানা। ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের দিনই গণভোট অনুষ্ঠানের কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টা। এ নিয়ে রাজনৈতিক মহলে রয়েছে নানা মতামত। এ বিষয়ে সাধারণ ভোটাররা কি বলছে চলুন জেনে আসি। যে গণভোটটা করবে, এই গণভোটটা এই জনগণের মাঝে বুঝাইতে হবে যে গণভোটটা কি। আর গণভোট যখন এটা পুরো একটা বিশ্লেষণ আসবে, তখন সাধারণ মানুষ যখন গণভোটের পক্ষে ভোট দিবে, তখন গণভোটের কারণে পুরা বাংলাদেশে একটা শান্তি ফিরে আসবে। গণভোটের কারণে এই পুরা বাংলাদেশের মানুষগুলা বুঝে যখন এই টিক চিহ্নটা দিবে, তখন পুরা বাংলাদেশের জনগণ যখন সমর্থন করবে, বেশি ভাগ চলে আসবে, তখনই বাংলাদেশে শান্তি বিরাজ করবে। আসলে আমরা জনগণ গণভোটটা বুঝি না। গণভোট পরিচালনা করার জন্য প্রশাসন যেভাবে আমাদেরকে শিখাবে সেভাবে আমরা গণভোটটা প্রচার করবো ইনশাল্লাহ। এখন সব কিছু প্রশাসন আমাদের যেভাবে দেখাইবে এভাবে আমরা কাজ করব। গণভোট হলে ফ্যাসিস্ট সরকার আর দেশে আসতে পারবে না। আমরা গণভোটটা চাচ্ছি যাতে দেশে আর কোনোদিন হাসিনার মতো ফ্যাসিস্ট সরকার যেন না আসতে পারে। পেপার পত্রিকায় দেখতেছি গণভোট, গণভোটটা কি জিনিস এটা তো আমি নিজেই বুঝি না। এটা আমাদের বুঝাই দেন, প্রচার করেন, এটা তারপরে তো ভোট দেবো। গণভোটটি আমি এগুলা বুঝি না, জানি না। গণভোট আমরা জানি না, আমরা বুঝতে চাই। সাধারণ মানুষ তো জানে না, জানে নিতে হবে, বুঝতে হবে। গণভোট অনুষ্ঠানের সময় ঘোষণা করা হলেও প্রান্তিক পর্যায়ের ভোটাররা জানেনই না গণভোট কি। এ বিষয়ে আরো ব্যাপক প্রচার প্রচারণার দাবি সাধারণ মানুষদের। ভোটের ট্রেনে এই ছিল আজকের আয়োজন।